কুসুম সিরিয়ালের আগামী পর্বের বিশদ বিশ্লেষণ এবং স্ক্রিপ্ট আকারে রিভিউ। কুসুম আগামী পর্বের বিশ্লেষণ ও রিভিউ ৩/১২/২০২৫। শিরোনাম: ভালোবাসার অগ্নি পরীক্ষা, হ্যাবলার গোয়ালঘরে কপাল ও গৌরীর ব্রতের বাঁধন। আজকের পর্বের শেষে আমরা দেখেছি বড়লোক দুই ভাই ঈশান অর্থাৎ হ্যাবলা এবং আয়ুষ অর্থাৎ রাজা অনুশ্রীর বাবার মন জয় করতে গ্রামের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ব্যস্ত। গৌরী বা কুসুম তার ভালোবাসার মানুষ আয়ুষের সান্নিধ্যে এসে নতুন জীবন খুঁজে পেয়েছে। তবে তাদের ওপর বিপদ ঘনিয়ে আসছে অনুশ্রীর চালাক পিসি এবং সেই সঙ্গে অনুশ্রীর বাবার অতীত ও বর্তমানে অনুশ্রীর জন্য পাত্র দেখার খবরে। আগামী পর্ব হতে চলেছে টান টান উত্তেজনায় ভরা, যেখানে ছদ্মবেশের আড়ালে চাপা পড়া সত্যের মুখোমুখি হবে চরিত্রগুলি। দৃশ্যায়ন ১: গোয়ালঘরের রাত। ঈশান অর্থাৎ হ্যাবলা এবং অনুশ্রী। স্থান: অনুশ্রীর বাড়ির গোয়ালঘর। সময়: গভীর রাত। গোয়ালঘরের এক কোণে গোবরের গন্ধে মাঝে ঈশান কপালে হাত দিয়ে বসে আছে। তার পাশে কিছু খড় ও একটা কম্বল। এই পরিবেশ ঈশানের কাছে নরকের সমান। ঈশান স্বগত, বিরক্তি ও ক্ষোভের সুরে: হ্যাবলা, আমার নাম হ্যাবলা, কোটটাই ছেড়ে গোবরের মাঝে পড়ে আছে। সবই কুসুমের জন্য। সে নিজে হয়েছে গৌরী, আর আয়ুষকে বানালো রাজা, আর আমাকে বানালো এই আস্ত হ্যাবলা। মা জানতে পারলে। উফ! বাইরে থেকে অনুশ্রীর মৃদু কণ্ঠস্বর শোনা যায়। ঈশান চমকে ওঠে। অনুশ্রী সাবধানে হাতে একটি টিফিন বক্স নিয়ে আসে। হ্যাবলা, হ্যাবলা এখানে। ঈশান উঠে দাঁড়িয়ে: অনুশ্রী, তুমি এত রাতে আর এই দুর্গন্ধের মধ্যে? অনুশ্রী টিফিন বক্স এগিয়ে দিয়ে: পিসি দেখে ফেলেছে তোমায় বারবার আমার দিকে তাকাতে, তাই তো শাস্তি হিসেবে এই গোয়ালঘর। তুমি কিছু খাওনি ঠিক মতো, চুপচাপ খেয়ে নাও। বাবার মন জয় করতে এসেছো, শরীরের দিকেও খেয়াল রাখতে হবে তো। ঈশান টিফিন বক্স নিতে গিয়ে: অনুশ্রী, এই কষ্টটা আমি শুধু তোমার জন্য সহ্য করছি। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তোমার বাবা। দীর্ঘশ্বাস ফেলে অনুশ্রী: বাবা বাইরের ঝলক দেখে না, ভিতরটা দেখে। তুমি এত বড় লোক হয়েও যখন নিজের অহংকার ছেড়ে এখানে এসেছ, তখন বাবার মন ঠিক গলবেই। শুধু সাবধানে থেকো, বিশেষত পিসির চোখে ধুলো দিতে হবে। উনি যে অল্পের জন্য বেঁচে গেছেন কাল, তা আমি ভালো করেই জানি। ঈশান আবেগপ্রবণ হয়ে বলে: তুমি আমার কাছে দেবী, তোমার এইটুকু সহানুভূতি আমার কাছে অনেক। আমি এই গোয়ালঘরেও স্বর্গের শান্তি পাচ্ছি। অনুশ্রী ঈশানের চোখে চোখ রেখে বলে: আর এমনভাবে বলো না, যদি কেউ শুলে নেয়। তাড়াতাড়ি খেয়ে নাও, আমি যাচ্ছি। অনুশ্রী চলে যায়। ঈশান ভালোবাসা ও ক্ষোভের মিশেলে খাবারের দিকে তাকায়। পিসিডোর থেকে তাদের ছায়া দেখে মৃদু হাসে। দৃশ্যায়ন ২: ব্রতের বাঁধন ও ভালোবাসার জন্ম। আয়ুষ ও কুসুম। স্থান: গ্রামের বাড়ির রান্নাঘরের মাগোয়া ছোট একটি ঘর। সময়: সকাল। কুসুম অর্থাৎ গৌরী আগের দিন স্বামীর জন্য পালন করা শুভশ্রেণী ব্রতের রেশ ধরে তখনও উপবাসে আছে। আয়ুষ তার কাছে আসে। আয়ুষ খানিকটা চিন্তিত স্বরে: গৌরী, তুমি সারাদিন উপোস করে আছো? ব্রত তো কাল শেষ হয়ে গেছে, এবার কিছু খাও। কুসুম একটু হেসে: না রাজা, ব্রতের নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রীকে একাসনে বসে একসাথে জলপান করতে হয়। তুমি তো কাল ব্যস্ত ছিলে। আয়ুষ অস্বস্তির সাথে: আমি ভুলেই গিয়েছিলাম। আসলে এই চাষবাস আর হাবভাব আমার কাছে নতুন তো। ঠিক আছে, আজ তোমার সাথে বসেই জলপান করব। পাশে বসে কুসুম আয়ুষের কাছে সরে এসে মৃদু সরে: জানো রাজা, এই ব্রত পালন করে আমার খুব ভালো লেগেছে। একটা সময় ছিল যখন তোমার স্বামী হিসেবে আমার কোনো পরিচয় ছিল না। সমাজে মিথ্যে বিয়েটা মানলেও তুমি তো মাননি। আয়ুষ কুসুমের দিকে তাকিয়ে গভীরভাবে: আজ মানছি গৌরী, এখানে এসে প্রথমবার নিজেকে তোমার স্বামী বলে মনে হচ্ছে। যখন ব্রত করছিলে তখন মনে হচ্ছিল যেন আমি সত্যিকারের আশীর্বাদ পাচ্ছি। এই গ্রামে এই ছদ্মবেশে আমরা যেন নতুন করে জীবন শুরু করলাম। কুসুম আবেগে চোখ ভিজে ওঠে: আমার স্বপ্ন পূরণ হলো রাজা, শুধু যদি শাশুড়ি মায়ের আশীর্বাদটা পেতাম। আয়ুষ হাত ধরে বলে: চিন্তা করো না, মাকে আমরা ঠিক সব বুঝিয়ে দেব। এখন আমরা দুজন দুজনের। কুসুমের মাথায় হাত বুলিয়ে দেয়। আয়ুষ উঠে গিয়ে জল আনে, কুসুমকে দেয়। তারা একসাথে জল পান করে। তাদের চোখেই তাদের অজান্তেই জন্ম নেওয়া ভালোবাসা স্পষ্ট হয়ে ওঠে। দৃশ্যায়ন ৩: অতীত ও বর্তমানের সংযোগ। কর্তা ও কুসুম বা গৌরী। স্থান: উঠোন। সময়: দুপুর। অনুশ্রীর বাবা উঠোনে বসে হুক্কা খাচ্ছেন। কুসুম বা গৌরী রান্নাঘর থেকে বেরিয়ে এসে তাকে জল দেয়। কর্তা জল পান করে বললেন: গৌরী, তোমার রান্না সত্যিই অপূর্ব। অনেকদিন পর এমন রান্না খেলাম। তোমার চালচলন, তোমার কথা বলার ভঙ্গি আমার বড় কষ্ট হয় জানো। কুসুম নম্রভাবে বলেন: কেন কষ্ট হয় কর্তা? কর্তা: আমার বহু পুরানো এক আত্মীয় ছিল, ঠিক তোমার মতোই রান্নার হাত, ঠিক একই রকম নরম স্বভাব। সেও একসময় এই গ্রাম থেকে চলে গিয়েছিল।
বড়লোকের ঝলমলে জীবনের দিকে তার আকর্ষণ ছিল। আমি তাকে ফেরাতে পারিনি। এই গ্রামকে সে ভুলে গিয়েছিল। কুসুম ভেতরে ভেতরে কেঁপে ওঠে, সামলে নিয়ে বললেন, সবাই এক হয় না কর্তা, সব বড়লোক খারাপ হয় না। কর্তা দীর্ঘশ্বাস ফেলে বলেন, টাকার অহংকার মানুষকে খারাপ করে দেয় গৌরী, আমি তো দেখেছি। যাকগে, শোনো, আমার অনুশ্রীর জন্য ভালো পাত্র খুঁজছি, এবার ওর বিয়ে দিতে হবে। তুমি তো ভালো ঘরের মেয়ে, তুমি দেখো তো গ্রামের ভালো কোনো ছেলে আছে কিনা। কুসুম স্তম্ভিত হয়ে বলেন, অনুশ্রীর বিয়ে এত তাড়াতাড়ি? কর্তা, হ্যাঁ, জীবনের সময় থাকতে ভালো কাজ সেরে পেরা ভালো। কালই একটা ছেলে আসার কথা আছে, খুব ভালো ঘরবর, গ্রামের ছেলে। কুসুমের মুখে চিন্তার রেখা ফুটে ওঠে। সে জানে এই খবর ঈশান অর্থাৎ হ্যাবলাকে কতটা বিচলিত করবে। এই মুহূর্তে তার কাছে অনুশ্রীর বাবার অতীতের সেই আত্মীয় রহস্য উন্মোচন করা জরুরি হয়ে ওঠে। দৃশ্যায়ন 4, পিসির ফাঁদ ও হ্যাবলার উন্মোচন। ঈশান, অনুশ্রী, পিসি, দাদা। স্থান উঠোন, সময় বিকেল। অনুশ্রীর পিসি উঠোনে পাটি বিছিয়ে বসে আছেন। অনুশ্রীর দাদা শরীরচর্চা করছে। ঈশান হ্যাবলা গোয়ালঘর পরিষ্কার করে ক্লান্ত শরীরে আসছিল। ঠিক তখনই বাইরে একটি মোটরসাইকেলের শব্দ শোনায় ও একটি সুদর্শন যুবক প্রবেশ করে। যুবক, নমস্কার কাকা, কেমন আছেন? আমি অমল, আপনার মেয়ের জন্য। কর্তা খুশি হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আরে অমল, এসো বাবা এসো, আমি তোমার অপেক্ষায় ছিলাম। পিসি, ইনি সেই অমল, অনুশ্রীর জন্য। পিসি ঈশানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এসো বাবা। ও মা, তোরা সব কাজ করছিস না কেন? এই যে হ্যাবলা, গরুগুলোকে জল দিবি না? দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়লোকের ছেলের মতো অমলকে দেখছিস কেন? ঈশান অমলের দিকে তাকিয়ে দেখে অনুশ্রী লজ্জা পাচ্ছে। ঈশান রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। নিজের ভালোবাসার মানুষকে দেখতে এসে তার সামনে অন্য একজন পাত্র। ঈশান নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। ঈশান উচ্চস্বরে, নিজের আসল স্বরে প্রায় ফিরে আসে, আপনি কাকে বড়লোকের ছেলে বলছেন? আমি আমি কথা বলতে গিয়ে ঈশান নিজেকে সামলে নেয়, কিন্তু ততক্ষণই তার চোখের রাগ ও ক্ষোভ পিসি আর দাদা লক্ষ্য করে ফেলে। দাদা ঈশানের দিকে এগিয়ে এসে বলে, কি রে হাবলা, তোরা তো তেজ কিসের? মুখ সামলে কথা বল, এত সাহস কোত্থেকে এলো? পিসি উঠে ঠোঁটে হাসি নিয়ে বললেন, হ্যাবলা, তুই অনুশ্রীকে কেন দেখছিস? কেন তোর এত রাগ অমলকে দেখে? তুই কি কিছু গোপন করছিস? বল। কর্তার দিকে তাকিয়ে বললেন, দেখো তো কর্তা, এই ছেলের চোখে কেমন চাওনি? আমি কালই বলেছিলাম। কর্তা ঈশানের দিকে কঠোরভাবে তাকিয়ে বললেন, হ্যাবলা, তুই কি কিছু বলতে চাস? ঈশান চুপ করে থাকে। সে বুঝে যায় পিসিটাকে ফাঁদে ফেলে দিয়েছে। অনুশ্রী ইশারায় তাকে চুপ থাকতে বলে। দৃশ্যায়ন 5, বাইরের জগতের বিপদ সংকেত, ফোন কল ও ভয়। স্থান অনুশ্রীর ঘরে। সময় সন্ধ্যা। অনুশ্রী তার ঘরের জানালা থেকে নিচের পরিস্থিতি দেখে চিন্তিত। সে কুসুম বা গৌরীকে ফোন করে ডাকে। গৌরী, সর্বনাশ হয়ে গেছে, পিসি আর দাদা সন্দেহ করছে, আর বাবা অমলকে পছন্দ করে ফেলেছে। ঈশান কিছুতেই নিজের রাগ সামলাতে পারছে না। কুসুম রুদ্ধশ্বাসে বলে, টেনশন করো না অনুশ্রী, আমি সামলে নেব, কিন্তু এর চেয়েও বড় বিপদ মনে হয় আসছে। অনুশ্রী কি বলছো? কুসুম কাঁপা সারে বলে, আমার মায়ের একটা ফোন এসেছিল, কাজের মেয়ে ফোন ধরেছে। মা জিজ্ঞেস করছিলেন আমরা কোথায় আছি। তিনি নাকি আমাদের জন্য একটা জরুরি জিনিস পাঠিয়েছেন, আর জিজ্ঞেস করছেন আমরা এত ব্যস্ত কেন। অনুশ্রী আতঙ্কিত হয়ে বলে, ও নো, মা যদি জানতে পারেন আমরা এখানে ছদ্মবেশে আছি, তাহলে সব শেষ হয়ে যাবে। কুসুম মা যদি জানতে পারেন, শুধু আমাদের ছদ্মবেশ নয়, তোমার বাবার সামনে আমাদের আসল পরিচয়ও ফাঁস হয়ে যাবে। আমাদের এখনই কিছু একটা করতে হবে, যাতে মা আমাদের খুঁজতে গ্রামে না চলে আসেন। দৃশ্যায়নটি শেষ হয়। আশঙ্কা ঘনিয়ে আসে। একদিকে পিসি ও দাদার নজর, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির গ্রামে এসে পড়ার ভয়। ঈশান অনুশ্রীর প্রেম ও আয়ুষ কুসুমের নতুন সম্পর্ক, সবকিছুর ওপর নেমে আসে চরম বিপদের ছায়া। আগামী পর্বের প্রতীক্ষায় ঈশান কিভাবে তার আসল পরিচয় লুকিয়ে রাখবে? অনুশ্রীর বাবা কি জানতে পারবে তার মেয়ের পাত্র আসলে অন্য কেউ? আর কুসুমের অতীতের সঙ্গে তার বাবার যোগসূত্রটি বা কি? জানতে চোখ রাখুন।